সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৪৮তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সূর্য ওদের পথ দেখিয়ে নিয়ে চলল। কাছেই রিপন স্ট্রিটে তারিক সাহেবের বাড়ি। দাঙ্গার সময় সূর্য এ বাড়িতে কিছুদিন আশ্রয় নিয়েছিল। তারিক সাহেবের বাড়ির ৩ তলায় মস্ত একটি ঘর। টেবিল চেয়ার নেই, মেঝেতে ফরাস পাতা, মাঝখানে একটা নিরাবরণ জলচৌকি। কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, অনুষ্ঠান আগে থেকেই ঠিক করা আছে। তারিক সাহেব বললেন, আমি মোমবাতি এনে রেখেছি, কটা জ্বালাতে হবে বলুন। ক্ষিতীশদা দীপ্তিকে বললেন, কটা জ্বালবে? দীপ্তি বলল, আপনিই ঠিক করুন, আমাদের মধ্যে যারা যারা। রনেন বলল, শুধু আমাদের কেন, সারা ভারতে যারা প্রাণ দিয়েছে। এক কাজ করুন, সকলের জন্য তো আলাদাভাবে কিছু করা যাবে না। ৯০ বছর ধরে স্বাধীনতার লড়াই চলেছে, সেই হিসেবে ৯০টা। তারিক সাহেব বললেন, আমার কাছে অনেক আছে। এই প্রস্তাবটা সকলের পছন্দ হলো। দীপ্তি এক এক করে মোমবাতি জেলে বসাতে লাগলেন জলচৌকির ওপর। জানলা দিয়ে ফাঁকা হাওয়ায় সে মাঝে মাঝে ২-১টা নিভিয়ে দিচ্ছে। দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হলো। অন্ধকার ঘরে জ্বলে উঠতে লাগলো একটার পর একটা বাতি। ৯০টা মোমের আলোয় ওদের মুখগুলো জল করতে লাগলো। দীপ্তি তার হাত ব্যাগ থেকে রবীন্দ্রনাথের খনিকা বইটি বার করে বললেন, এই বইটা প্রজোদার, আমার কাছে ছিল। ক্ষিতীশদা পকেট থেকে একটা নোট বই বার করে বললেন, এটা ছিল অশোকের। এইভাবে কয়েকটি রুমাল, কিছু চিঠি, একটা চিরুনি, ৩টি ছোরা বেরুলো অন্যদের পকেট থেকে। এগুলো যাদের জিনিস, তারা আজ আর কেউ বেঁচে নেই। রনেন আপন মনে বলতে লাগলো, চাপেকার, প্রফুল্ল চক্রবর্তী, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, কানাই, সত্যেন, ধিংড়া, কানহেরে। সুশোভন বলল, কত আর নাম বলবি, সারা ভারতে এরকম তো হাজার হাজার, বরং সকলের জন্য একসঙ্গে ২ মিনিট। তারিক সাহেব বললেন, কিছু ফুল আনলে হতো, আনবো? সূর্য বলল, না, ফুল দরকার নেই। ওরা সবাই হঠাৎ চুপ করে গেল। স্থির দৃষ্টিতে চেয়ে রইল মোমবাতিগুলোর দিকে। এলোমেলোভাবে সাজানো হলেও মোমবাতির আলোয় একটা আলপনার রূপ এসেছে। দপদপ করে কাঁপছে শিখাগুলো, ফোঁটা ফোঁটা মোম গলে পড়ছে অশ্রুবিন্দুর মতন। একটা ঘড়ির শব্দ হচ্ছে, টিক টিক টিক। ২ মিনিট সময়কেই কত দীর্ঘ মনে হয়, যেন এই ২ মিনিটেই স্মৃতির রাজ্যে পেরিয়ে গেল ৯০ বছর। ক্ষিতীশদা বড় নিঃশ্বাস ফেলে বললেন, সময় হয়ে গেছে, এবার ওঠা যাক। দীপ্তি রুমাল দিয়ে চোখের জল মুছলেন। ক্ষিতীশদা তারিক সাহেবকে বললেন, সিরাজুল, সবার পক্ষ থেকে তুমি কিছু বলো। তারিক সাহেব বললেন, আপনি দাদা আমাদের সবার মধ্যে এখন বয়োজ্যেষ্ঠ, আপনি থাকতে আমি কি বলবো, আপনিই বলুন। খেমেন্দা বললেন, হ্যাঁ, ক্ষিতীশদাই কিছু বলুন। ক্ষিতীশদা মুখ নিচু করে বললেন, বিশেষ কিছু বলার নেই। আজ এই জাতির ইতিহাসে একটা পরম ক্ষণ। আজ আর প্রশ্ন কিংবা সমালোচনা করার দিন নয়, আজ আনন্দেরই দিন। তবু আমাদের যেসব সহকর্মী এবং বন্ধু এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, আমরা আজকের দিনে তাদের স্মরণ না করে পারি না। আমি শুধু এইটুকুই বলতে চাই, তাদের প্রাণদান ব্যর্থ হয়নি। ১৯২৩ সালে অনুশীলন পার্টি থেকে বেরিয়ে এসে হরদা এই দল গড়েছিলেন। সমুদ্র বন্ধনের সময় কাঠবিড়ালি যতটুকু সাহায্য করেছিল, হয়তো আমরাও ততটুকু সাহায্য করতে পেরেছি স্বাধীনতাকে নিয়ে আসার জন্য। হাজার পুরনোদের মধ্যে কেউই বেঁচে নেই, দলের অস্তিত্বও কিচ্ছু নেই বলতে গেলে। তবু যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, সেজন্য আনুষ্ঠানিকভাবেই এটা ভেঙে দেওয়া উচিত। স্বাধীনতার পরবর্তীকালের জন্য আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। তাছাড়া ক্ষমতাশীল সরকার আমাদেরকে কি চোখে দেখবে তাও আমরা জানি না। সুতরাং দলের কাছে আমাদের যার যা শপথ ছিল,
তার দায়িত্ব থেকে সকলকেই নিষ্কৃতি দেওয়া হলো। এখন যে কেউ ইচ্ছে করলে অন্য যে কোনো দলে যোগ দিতে পারে। এ সম্পর্কে কারো কোনো আপত্তি আছে? কেউ কোনো কথা বলল না। নৈশব্দেই সম্মতি বোঝা গেল। ক্ষিতীশদা উঠে গিয়ে দরজা খুলে দিলেন। হাওয়া এসে নিভিয়ে দিতে লাগলো মোমবাতিগুলো। একটু পরেই ওরা বেরিয়ে পড়ল তারিক সাহেবের বাড়ি থেকে। সবাই খুব কাছাকাছি হাঁটতে লাগলো। রাস্তায় প্রচণ্ড ভিড়ের মধ্যে বোঝাই যায় না ওদেরও একটা ছোটখাটো মিছিল চলছে। হাঁটতে হাঁটতে ওরা চলে গেল গঙ্গার ধারে। এখানেও ভিড় কম নয়। হাওড়া থেকে বহু লোক নৌকোয় বা স্টিমারে আসছে কলকাতার আলোকসজ্জা দেখতে। ওদের মৃত সহকর্মীদের ব্যবহৃত জিনিসগুলো একটা ব্যাগে ভরে নিয়ে আসা হয়েছিল। তার থেকে খনিকা বইটা তুলে নিয়ে দীপ্তি বললেন, এটা আমার কাছেই রেখে দিতে চাই। কেউ কোনো আপত্তি জানালো না। বাকি জিনিসপত্র ভরা থলেটা নিয়ে সূর্য জলের ধারে এসে জোরে ছুঁড়ে দিল। জলে পড়তে না পড়তেই ঢেউয়ের ঝাপটায় মিলিয়ে গেল। সূর্য যখন পাড়ে উঠে এলো তখন পরপর কয়েকখানা লরিতে অনেক লোক বন্দে মাতরম ধ্বনি দিচ্ছে। সূর্য হঠাৎ তাদের দিকে ফিরে ভরাট গলায় চেঁচিয়ে উঠল, বন্দে মাতরম। এই শেষবার। এরপর সূর্য আর কখনো রাস্তায় দাঁড়িয়ে কোনো ধ্বনি দেয়নি। বাদল, ভাস্কর, বিষ্ণু আর পঙ্কজ ঘুরতে লাগলো সাহেব পাড়ায়। সন্ধ্যের দিকে এত মানুষ রাস্তায় বেরিয়েছে যে শহরে আর গাড়ি ঘোড়া চলার উপায় নেই। এত লোক বোধহয় একসঙ্গে কখনো ঘরের বাইরে আসেনি। মুক্ত হাওয়ায় এসে দাঁড়ানোই যেন স্বাধীনতার প্রতীক। গোলমালের আশঙ্কায় বহু সংখ্যক পুলিশের গাড়ি ছাড়া হয়েছিল, কিন্তু সারাদিনে একটা পকেটমারির ঘটনা পর্যন্ত ঘটেনি। শুধু উল্লাস আর উত্তেজনা। মুসলমান পাড়ায় আতর ছেটানো হচ্ছে সবার গায়ে। কোথাও উড়িয়ে দেওয়া হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। রয়্যাল এক্সচেঞ্জ প্লেস ও ক্লাইভ স্ট্রিটের মোড়ে বিরাট এক তরুণের গায়ে বাল গঙ্গাধর তিলকের প্রতিচ্ছবি। বেঙ্গল চেম্বার অফ কমার্সের বাড়িতে ভারতের একটি বিরাট মানচিত্র। এসব বাড়ি থেকে একসময় কত রকম ভারত বিরোধী রাজনীতি চালানো হয়েছে। লোকেরা সাহেবদেরও ধরে ধরে বুকে পতাকা আঁকা ব্যাজ পরিয়ে দিচ্ছে। তারাও আপত্তি করছে না। সন্ধ্যের পর আলোর ফোয়ারা ছড়িয়ে পড়ল সারা শহরে। তারপরে নানা রকম বাজির খেলা দেখা গেল আকাশে। অনেক রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরল বাদল আর তার বন্ধুরা। সারাদিন চেঁচিয়ে চেঁচিয়ে বাদলের গলা ভেঙে গেল। এর কয়েক মাস পরেই অবশ্য বাদলরা রাস্তায় আবার ছাত্র মিছিল বের করে ধ্বনি দিয়েছে, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ভুলো মাত ভুলো মাত। কলেজে আমাদের ক্লাস থেকে 10 জনকে পাঠানো হয়েছে RWAC-তে। আমিও সেই দলে ছিলাম। আমরা প্রত্যেক দিন যেতাম শিয়ালদা স্টেশনে। বিরাট বিরাট ড্রামের মধ্যে দুধ গুলে বিতরণ করা ছিল আমাদের কাজ। প্ল্যাটফর্মগুলোতে মানুষ ঠিক ঠিক করছে। নোংরা মানুষের শরীরের গন্ধ ব্লিচিং পাউডারের কড়া গন্ধ মিলেমিশে প্রায় দম বন্ধ হয়ে আসে। প্রত্যেক দিন দলে দলে ওরা আসছে। কোথাও আর তিল ধারণের জায়গা নেই। প্ল্যাটফর্ম থেকে উপচে পড়ছে রাস্তায়। কলকাতা শহরের ছিমছাম চেহারাটা চিরকালের মতন নষ্ট হয়ে গেল। খাটতে খাটতে আমাদের দম বেরিয়ে যায়। দয়া মায়া ইত্যাদি অনুভূতির আর জায়গা থাকে না। বহু দূরের সব গণ্ডগ্রাম থেকে এসেছে ছেলে মেয়ে বুড়ো শিশুর দল। কলকাতার মতন অজানা অচেনা পুরীতে এসে তাদের চোখের বিহ্বলতা এখনো কাটেনি। অনেকে এসেছে মৃত্যুর খুব কাছ ঘেঁষে। এখানকার নিয়মকানুন ওরা জানে না। কিছুতেই লাইনে দাঁড় করানো যায় না ওদের। সবাই একসঙ্গে হুড়োহুড়ি করে আসে। আমরা ওদের বকুনি দিই, ঠেলে দিই, এমনকি অনেক সময় মেজাজ হারিয়ে মারতেও উঠি। পঙ্কজ এক সময় বলে ওঠে, এই বাঙালগুলোকে নিয়ে আর পারা যায় না। আমি মুখ লুকোই। জন্মসূত্রে আমিও যে বাঙাল সে কথাটা এখন প্রকাশ করতে লজ্জা পাই। অনেকদিন আমাকে কেউ বাঙাল বলেনি। আমার কথায় আর টান নেই। অচেনা লোক কিছুতেই বুঝতে পারবে না। পঙ্কজ কিন্তু জানে। সে আমাকে একসময় জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোদের বাড়ির কি হয়েছে রে? আমি সংক্ষেপে উত্তর দিই, কি জানি। তোদের আত্মীয় স্বজন কেউ আসেনি? না। ও, তোরা তো বোধহয় জমিদার ছিলি, তাই না? যত বাঙাল আসছে সবাই নাকি ওখানে জমিদার ছিল। পঙ্কজ জানে না।
2-4 বছরের মধ্যে এদিকে এত বেশি বাঙাল এসে পড়বে যে তখন আর বাঙালকে প্রকাশ্যে বাঙাল বলে মনের সুখও করা যাবে না। রেড ক্রসের কাছে যুদ্ধের উদ্বৃত্ত বহু টুথপেস্টের টিউব ছিল। একদিন 2000 সেই টিউব আমাদের কাছে এলো বিলি করার জন্য। আমাদের ইনচার্জ ফণিদা বললেন, দেখো কাণ্ড, যারা কোনোদিন টুথব্রাশ চোখেই দেখেনি তাদের এগুলো দিয়ে কি হবে বলো দেখি। হ্যাঁ, নে এগুলো তোরা যে কটা পারিস নিয়ে যা। বলা মাত্রই আমরা মুঠোই করে তুলে পকেটে ভরলুম। প্যান্টের 2 পকেট ফুলে গেল। যে কোনো জিনিসই বিনামূল্যে পেলে বেশ একটু আনন্দ হয়। এগুলো নেওয়ার জন্য আমাদের মধ্যে কোনো অপরাধ বোধ হয় না। এত লোকের মধ্যে সামান্য 2000 টুথপেস্ট টিউব বিলি করা সত্যিই অর্থহীন, বরং আমাদের কাজে লাগবে। রাস্তায় বেরিয়ে পঙ্কজ পকেট থেকে একটা টিউব বার করে দেখে। খাঁটি বিলিতি জিনিস দেখে তার একটু আনন্দ করার কথা, তবু বিনি পয়সা পেয়েছে বলেই অবহেলার সঙ্গে ছিপি খুলে একটু টিপে দেখতে চায়। ফুস করে শব্দ হয়, তারপর কালচে কালচে ময়লা রঙের একটা কিছু বেরুতে থাকে। পঙ্কজ বলল, দূর শালা, যত সব রদ্দি মাল বলেই ওইসব হাড় হাবাতেদের মধ্যে চালিয়ে দেবার চেষ্টা। পঙ্কজ চিনেম্যানদের কায়দায় 4-5টা টিউব একসঙ্গে লোফালুফি করার চেষ্টা করে। আমি পকেট থেকে সব কটা বার করে ছুঁড়ে ফেলে দিই ট্রাম লাইনে। তার উপর দিয়ে ট্রাম চলে গেলে সেই দৃশ্য দেখে মজা লাগে। গান্ধীজি গুলি খেয়ে মারা গেছেন। কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে প্রথমবারের যুদ্ধ হয়ে গেছে। জিনিসপত্রের সাংঘাতিক দাম, যুদ্ধ ছাঁটাই হাজার হাজার বেকার, তার উপরে এই রেফিউজি। সে বছর ম্যাট্রিক পরীক্ষার সময় বাইরে থেকে মাইক বাজিয়ে উত্তর বলে দেওয়া হয়েছিল এবং চেয়ার টেবিল পর্যন্ত পাশ করে গিয়েছিল। খাদ্যদ্রব্য তো দুষ্প্রাপ্য বটেই, জামাকাপড়ও সহজে কিনতে পাওয়া যায় না। কন্ট্রোলে শাড়ি ধুতি দেয়, গামছার মতন আকৃতি। তবু এরই মধ্যে ফুটবল মাঠে ভিড় হয়। রাত্রির বেলা আলো জেলে টেনিস খেলা জমে। রাস্তা দিয়ে ব্যান্ড বাজিয়ে বরযাত্রী সহ বর বিয়ে করতে যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানও বাদ পড়ে না। সন্ধ্যের পর শিয়ালদা স্টেশন থেকে মেয়ে কেনার জন্য কারা নাকি আর কাঠি পাঠায়। তা নিয়ে আবার খবরের কাগজে লেখা হয় গরম গরম সম্পাদকীয়। সকালবেলা আমরা এই দুঃসহ দৃশ্য এবং নির্যাতিত মানবতার মধ্যে কাটিয়ে এসেও সারাদিন সেই চিন্তা মাথায় ধরে রাখি না। প্রকৃতির কোনো এক অদ্ভুত নিয়মে আমাদের চেতনার মধ্যে সবসময় অসামঞ্জস্য থেকে যায়। আমরা বন্ধুরা এখনও হাস্য পরিহাস করি এবং প্রণয় লিপ্সায় অনেকটা সময় কেটে যায়। প্রথম প্রথম শিয়ালদা স্টেশনের দৃশ্য দেখে খুব অবসন্ন বোধ করতাম। এক এক সময় মনে হতো যেন আমার দম বন্ধ হয়ে আসবে। চতুর্দিকে কিলবিল করছে মানুষ, এরই মধ্যে তারা মরছে, অসুখে ধুঁকছে, খিদের জ্বালায় ছটফট করছে। তবুও প্রতিদিন গেছি, ইচ্ছে করলে না যেতেও পারতাম যদিও। দিনের পর দিন দেখতে দেখতে মনের মধ্যে একটা আস্তরণ পড়ে যায়। তখন দুধ বিলি করতে করতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেবার জন্য সিগারেট ধরাই। ক্ষুধার্ত লোকগুলো সেই সময়ে চেঁচামেচি করলে ধমক দিই। হঠাৎ কোনো স্বাস্থ্যবতী যুবতীকে দেখলে 2-1 পলক বেশি তাকাই। আমাদের ইনচার্জ ফণিদা ভিড় সামলাবার জন্য এক এক সময় বড়ই কর্কশ ভাষায় বকাবকি করেন, অথচ সবাই জানে ব্যক্তিগত জীবনে ফণিদা খুব দয়ালু মানুষ। পঙ্কজ আর আমি শিয়ালদা থেকে বেরিয়ে হাঁটতে শুরু করি কলেজের দিকে। সেদিন আকাশ বেশ মেঘলা। পঙ্কজ বলল, আজ আর কলেজে যেতে ইচ্ছে করছে না, চল আজ কাট মারি। আমার কোনো আপত্তি নেই, বললাম, চল বিষ্ণুকে ডেকে নিয়ে ওদের বাড়িতে গিয়ে আড্ডা মারি। পঙ্কজ চোখের কোণে ঝিলিক দিয়ে বলল, তোর খুব ঘন ঘন বিষ্ণুদের বাড়িতে যাওয়ার এত শখ কেন রে? আমি লজ্জা পেয়ে গেলাম। পঙ্কজ বলল, তার চেয়ে চল একটা সিনেমা দেখি। তখন ইংরেজি বই মানেই যুদ্ধের ছবি। অধিকাংশ ছবিতে আমেরিকান জাপানি বন্ধুত্বের গল্প। শেষ দৃশ্যে রাইফেলের ডগায় প্রজাপতি। বললাম, না, সিনেমা দেখতে ইচ্ছে করছে না। তাহলে চল নানকিংয়ে গিয়ে ডাক রোস্ট খাই। না থাক। পঙ্কজ অবাক হয়ে বলল, কেন? কয়েকদিন আগেই ওখানে ডাক রোস্ট খেয়ে আমি উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম, কিন্তু পঙ্কজ প্রত্যেক দিন দাম দেয়, আমি পয়সা দিতে পারি না, এরকমভাবে চলে না।
পঙ্কজ আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। আমি কিছুতেই রাজি হলাম না। শেষ পর্যন্ত পঙ্কজ রাগ করে চলে গেল। আমি রেনুর সঙ্গে দেখা করার জন্য ওদের বাড়ির দিকে হাঁটতে লাগলাম। খানিকটা দূর গিয়ে আর সেখানেও যেতে ইচ্ছে করলো না। খুব মন খারাপ লাগছে হঠাৎ। জ্যাঠামশাইয়ের মৃত্যুর ফলে তার কারবার হঠাৎ বন্ধ হয়ে গেছে। আমার বাবা আবার বেকার। এই বয়সে তার পক্ষে নতুন কোনো চাকরি পাওয়া সম্ভব নয়। বড়বাবুর বাড়িতে আমরা তখন পুরোপুরি আশ্রিত হয়ে গেছি। কিন্তু তার কাছে তো টাকা পয়সা চাওয়া যায় না। আমার হাতে একটাও পয়সা থাকে না। হাত খরচ জোগাড় করার জন্য আমি একটা টিউশনই নিলাম। দুটি ছেলেকে পড়াতে যেতে হয় মদনমোহন তলায়। পুরনো আমলের বাড়ি। কলকাতার এরা যদিও আদি বাসিন্দা, কিন্তু এই পরিবারটির মধ্যে শিক্ষা দীক্ষার তেমন চল নেই। ছাত্রদের বাবার সঙ্গে একবারই মাত্র দেখা হয়েছে। তিনি রিকশাকে বলেন রিস্কা, বাক্সকে বলেন বাস্ক, ক্লাসকে বলেন কেলাস। আমি বাড়ির দরজার কাছে দাঁড়ালেই ছাত্রদের এক বর্ষীয়সী আত্মীয়া চেঁচিয়ে বলেন, ওরে তোপো নেপো, তোদের মাস্টার এসেছে। মাইনে পাই 15 টাকা। প্রথম কিছুদিন 1 কাপ চা আর 1খানা করে থিন অ্যারোরুট বিস্কুট দেওয়া হয়েছিল। সপ্তাহ 2 পরে হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। তারপরেও বেশ কিছুদিন আমি আশায় আশায় থাকতাম। সন্ধে হলেই বড় খিদে পায়। কলেজ থেকে আর বাড়ি না ফিরেই পড়াতে আসি বলে আর খাওয়া হয়ে ওঠে না। চা খেলে খিদেটা মরে। একদিন ছাত্রের এক কাকা এসে বলল, মাস্টারমশাই, আপনি আরেক জায়গায় পড়াবেন? আমার এক বন্ধু বলছিল একটি বেশ ভদ্রলোকের ছেলে চায়। আমি রাজি হয়ে গেলাম। তখন আমার বই কেনার দারুণ নেশা, অথচ পয়সায় কুলোয় না। 2 জায়গায় টিউশনি করলে আমার রোজগারটা ভদ্রগোছের হতে পারে। এই বাড়িটা আহিরি টোলায় এবং পরিবারটি একটু আলোকপ্রাপ্ত। বাড়িটাও দেখতে সুন্দর। পড়বার ঘরটি দোতলায়। একটি মাত্র ছাত্র, বয়স 11 বছর। ছাত্রের মা প্রথম দিন আমাকে সোনপাপড়ি আর শরবত খেতে দিলেন। মাইনে এখানে 20 টাকা। কয়েকদিন বাদেই বুঝলাম 2টি টিউশনি করলে আমার নিজের পড়াশোনার সময় পাবো না। তাই প্রথম টিউশনিটা ছেড়ে দিলাম। এই বাড়ির পরিবেশটি অত্যন্ত ঘরোয়া ধরনের। ছাত্রের দাদা আমার সঙ্গে মাঝে মাঝে গল্প করতে আসে। ছাত্রের মা খুঁটিয়ে খুঁটিয়ে আমার বাড়ির খবর জিজ্ঞেস করেন। কিন্তু একটা মুশকিল, ছাত্রের বাবা এক একদিন এ ঘরে বসে হঠাৎ এমন বাঙালদের নিন্দে করতে শুরু করেন যে আমি কাচুমাচু হয়ে যাই। ওর অফিসে একটি বাঙাল কর্মচারী রেখেছিলেন, কিন্তু সে লোকটা এমন গোয়ার আর নিমক হারাম, সামান্য কথা কাটাকাটিতেই একদিন মালিককেই মারতে এসেছিল। এ জাতকে কখনো বিশ্বাস করতে আছে? এত বেশি রেফিউজি আসতে শুরু করায় কলকাতার মানুষ নতুন করে বাঙালদের ওপর বিরক্ত। আমি নিঃসাড় হয়ে বসে থাকি। আমিও যে বাঙাল সে কথা উনি জানেন না, এবং বাঙালের বাঙালত্ব করলার রঙেরই মতন, কখনো ঘোচে না। হঠাৎ একদিন জেনে ফেললে উনি নিশ্চয়ই খুব লজ্জা পাবেন আমার সামনে এইসব কথা বলেছেন বলে, কিংবা রেগেও উঠতে পারেন যদি ভাবেন আমি আত্মগোপন করে ওকে ঠকিয়েছি। কিন্তু আত্মগোপন করার প্রশ্ন ওঠে না। প্রথম দিন কেউ কিছু জিজ্ঞেস করেনি আমাকে, আমিও কিছু বলিনি। লোকে কি ডেকে ডেকে বলতে হবে যে আমি বাঙাল, আমি বাঙাল? এই বাড়িটির সূত্রেই আমি আরেক জায়গায় টিউশনি পেয়ে গেলাম। প্রাইভেট টিউশনের জগতে এরকম একটা শৃঙ্খলাবদ্ধ ব্যাপার আছে। এই বাড়িটি নয়নচাঁদ দত্ত স্ট্রিটে। আমার বাড়ির কাছে হয় বলে আমার পক্ষে সুবিধাজনক। আগেরটা ছেড়ে আমি এইটাই নিলাম। মাইনেও অনেক বেশি, 30 টাকা। আমার প্রায় বড় লোক হয়ে যাবার মতন অবস্থা। কিন্তু এ বাড়িতেও ঝঞ্ঝাট আছে। গৃহকর্তা খুব লম্বা চওড়া চেহারার বিশাল পুরুষ। নাকের তলায় শেয়ালের ল্যাজের মতন পুরুষ্ট গোঁফ। গলার আওয়াজ জলদ গম্ভীর। তিনি প্রথম দিন আমাকে রীতিমতন একটা ইন্টারভিউ নিলেন। স্কুলে কোন পরীক্ষায় কত নম্বর পেয়েছি, ম্যাট্রিকে কোন ডিভিশন, আমার বাবার লেখাপড়া কদ্দূর ইত্যাদি প্রশ্ন থেকে শুরু করে ভবিষ্যতে আমি কি হতে চাই তা পর্যন্ত। শেষ পর্যন্ত তিনি আমাকে পছন্দ করলেন। তারপর দিলেন তার শর্ত। তিনি বললেন তিনি এক কথার মানুষ। মাসের ঠিক 1 তারিখে মাইনে দেবেন। গ্রীষ্ম এবং পুজোর সময় 7 দিন করে ছুটি, কিন্তু মাঝখানে কোনো দিনই হঠাৎ ছুটি নেওয়া যাবে না, এবং প্রতিদিন ঠিক 3 ঘন্টা পড়াতে হবে।
6:30 থেকে 9:30। এর এদিক ওদিক হওয়া চলবে না। আমি রাজি হয়ে গেলাম। একটি 8 বছরের ছেলে, একটি 13 বছরের মেয়েকে পড়াতে হবে একসঙ্গে। 2-1 দিন পরেই বুঝতে পারলাম মেয়েটি কোনোদিনই পাশ করবে না, আর ছেলেটি এতই বুদ্ধিমান যে ঠিক মতন পড়াশুনো করলে ম্যাট্রিকে স্ট্যান্ড করবে। ছেলেটির নাম সুবোধ, মেয়েটির নাম ছন্দা। এ দুজনকে একসঙ্গে পড়ানো খুবই অসুবিধাজনক, কিন্তু একজনকে পড়িয়ে ছুটি দিয়ে আরেকজনকে পড়ানোও চলবে না। অভিভাবকের হুকুম দুজনকে 3.5 ঘন্টা পড়াতে হবে, পড়ানো কিংবা আটকে রাখা। ছেলেটি দারুণ ছটফটে, তবু ওকে আমার ভালো লাগে। অঙ্ক দিলে চোখের নিমেষে করে ফেলে, ডিকটেশন দিলে বানান ভুল করে না। কিন্তু আমি একটু অন্যমনস্ক হলেই সে ঘর থেকে পালিয়ে যেতে চায়। আর মেয়েটি পড়াশুনো না করে আমার দিকে ফ্যাল করে চেয়ে থাকে। ছেলেটিকে আটকে রাখার জন্য আমি একটা করে গল্পের বই নিয়ে যাই, তাতে সে বেশ আটকে থাকে। আর মেয়েটিকে বলি পড়ার বই থেকে পাতার পর পাতা টুকতে। তার তো এমনিতেই কিছু হবে না, হাতের লেখাটা অন্তত ভালো করুক। প্রথম টিউশনিটা নিয়ে আমি বন্ধু বান্ধব বা বাড়ির কারুকে কিছু বলিনি। বাড়িতে বলিনি কারণ টাকাটা আমি সম্পূর্ণ নিজে খরচ করতে চাই। মায়ের কাছ থেকে যে 2-1 টাকা হাত খরচ মাঝে মধ্যে পাই, সেটাও যাতে বন্ধ না হয়। আড্ডা দিয়ে 9:30-10টার সময় বাড়ি ফিরি তখন, তাই কেউ কিছু বুঝতে পারে না। বন্ধুদের বলিনি লজ্জায়, কারণ বন্ধুরা তো আর কেউ টিউশনই করে না। নিয়মিত আড্ডায় যায় না কিংবা আড্ডা থেকে হঠাৎ উঠে যাই দেখে ওরা অবাক হয়ে অনেক প্রশ্ন করে। আমি মিথ্যে কথার ফুলঝুরি ছড়াই। শুধু রেনুর কাছেই একদিন কথায় কথায় বলে ফেললাম। ছাত্রছাত্রীদের সম্পর্কে এত সব গল্প মনের মধ্যে টকবক করে যে কারুকে না বলে কতদিন থাকব। রেনু বলল, তুই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওখানে যাস? হ্যাঁ। আর যেতে হবে না? কেন? আমি বলছি। রেনু গম্ভীরভাবে হুকুমের সুরে এই কথা বলে। আমিও গম্ভীরভাবে উত্তর দিই, এটা মানা আমার পক্ষে সম্ভব নয়। রেনু বলল, তুই কিন্তু আমার একটাও কথা মানিস না, অথচ কি যেন একটা প্রতিজ্ঞা করেছিলি। আমি বললাম, সেটা এইসব সাধারণ ব্যাপারে নয়, সেটা জীবনের অনেক গভীর ব্যাপার সম্পর্কে। এইসব কারণেই আজকাল তোর কবিতা লেখা হচ্ছে না? লিখব, অনেক লিখব। রেনু রাগ করে কয়েকদিন আমার সঙ্গে কথা বন্ধ করে দেয়। এর মধ্যে আমি টিউশনিতে ফাঁকি দিতে শুরু করেছি। ছাত্রছাত্রীকে অন্য কাজে ব্যস্ত রেখে আমি অনেক সময় নিজের কাজ করি। পকেট থেকে ছোট্ট একটা নোট বই বার করে আমি কবিতা লেখার চেষ্টা করি। কবিতা মাথায় আসে না। রেনুকে চিঠি লিখতে ইচ্ছে করে, শুধু একটা লাইনই বারবার লিখে যাই, রেনু, আমাদের কখনো ভুল বোঝাবুঝি হবে না। এই বাড়িটি কিন্তু খুব রহস্যময়। ওপরে প্রায়ই দুপদাপ আওয়াজ শুনতে পাই। এক এক সময় মনে হয় কে যেন কাকে চাবুক দিয়ে খুব মারছে। একজন মহিলার গলার আর্তচিৎকার ভেসে আসে। আমি সচকিতভাবে তাকিয়ে দেখি আমার ছাত্রীটি মুখ নিচু করে আছে, টপ টপ করে জল পড়ছে তার চোখ দিয়ে। তখন আমার কোনো প্রশ্নেরই সে উত্তর দেয় না। ও বাড়িতে আমার টিউশনি বেশি দিন টিকল না। কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলাম আমার ছাত্রছাত্রীর বাবা সন্ধ্যাবেলার দিকে ঘণ্টা 2-1-এর জন্য পাগল হয়ে যান। তখন সারা বাড়ি জুড়ে তাণ্ডব শুরু করেন। এমনিতে ভদ্রলোককে দেখলে তো কিছু বোঝা যায় না বটেই, তাছাড়া তিনি কোন এক সাহেব কোম্পানিতে ক্যাশিয়ারের কাজ করেন। রীতিমতন দায়িত্বপূর্ণ কাজ, এবং বাড়িতেও তার প্রচণ্ড দাপট। তার সেই দাপটই তাকে পাগলামির সীমায় ঠেলে দেয়। এক একটি পরিবারের কর্তা বাড়িতে যেরকম একনায়কত্ব দেখান, পৃথিবীর বড় বড় ডিকটেটররাও তাদের কাছে লজ্জা পাবেন। আমার ছাত্রছাত্রীর পিতাটিও সেই রকম। তার সেবা যত্নের ব্যাপারে পান থেকে চুন খসলেই সাংঘাতিক কাণ্ড শুরু হয়ে যায়। প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি ফিরেই তিনি কোনো না কোনো ব্যাপারে খুঁত ধরতে শুরু করেন। তখন থেকেই তার মেজাজ চড়তে শুরু করে। চাকর বাকররা তটস্থ। সারা বাড়িতে একটা ছোটাছুটি পড়া যায়। চায়ের মধ্যে দুধের স্বর থাকলে তিনি কাপ শুদ্ধ ছুঁড়ে ফেলে দেন এবং গর্জন করতে থাকেন। এবং এই গর্জন তর্জনই শেষ পর্যন্ত পৌঁছে যায় পাগলামিতে। ক্রুদ্ধ দাপাদাপি, জিনিসপত্র ভাঙা চলতে চলতে একসময় চাবুক নিয়ে স্ত্রীকে প্রহার। এই সময়টা পড়ানো অসম্ভব। আমি চুপচাপ হয়ে বসে থাকি। আমার ছাত্রী কাঁদে। ছোট ছেলেটা এত বোঝে না।
এক ফাঁকে সে বাইরে খেলতে চলে যায়। প্রথম প্রথম আমার অসম্ভব রাগ হতো। আমার মনে হতো এই অত্যাচারী লোকটিকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। কিন্তু কোনো স্বামী যদি তার স্ত্রীকে মারে, কোনো তৃতীয় ব্যক্তি তাকে পুলিশে ধরিয়ে দিতে পারে কি না আমি জানি না। এই লোকটির পাগলামের চিকিৎসা করাবার কোনো উপায় নেই, কারণ ইনি বাড়ির কর্তা। ইনি নিজে তো আর পাগলামের কথা স্বীকার করবেন না, তাহলে চিকিৎসার ব্যবস্থা করবে কে? অথচ দিনের পর দিন এ ব্যাপার সহ্য করা যায় না। আমার মাথার উপর চাপ পড়তে লাগলো। ছাত্রছাত্রীর মা সাধারণত নিচে নামেন না। হ্যাঁ, একদিন মাত্র তাকে দেখেছিলাম। দেখি আমার বুকের মধ্যে ধক করে উঠেছিল। মুখখানি দুর্গা প্রতিমার মতন, অথচ অদ্ভুত উদাসীন, যেন পৃথিবীর কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসে না। সেই মুখখানা আমার সারা জীবন মনে থাকবে। প্রথম মাসের মাইনে পেয়েই টিউশনিটা ছেড়ে দিলাম, কিন্তু এই বাড়িটার কথা তারপরেও অনেক দিন ভেবেছি। ছাত্রছাত্রীর বাবাকে কিছু একটা শাস্তি দেবার জন্য আমার হাত নিষ্পিস করত। এমনকি কথাও ভাবতাম যে একদিন ফাঁকা রাস্তায় লোকটিকে পেলে খুব মারব। যেসব লোক কখনো মার খায় না তারাই অপরকে অকারণে মারতে যায়। কিন্তু জীবনে অনেক শুভ ইচ্ছের মতন এই ইচ্ছেটাও আমার অপূর্ণই থেকে গেল।